চলেন আজকে আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং স্টার্টআপের গল্প শেয়ার করি। এটা হচ্ছে থাইল্যান্ডের প্রথম ইউনিকর্ন কোম্পানি, মানে $1 বিলিয়ন কোম্পানি। তারা যে শুধু থাইল্যান্ডের প্রথম ইউনিকর্ন কোম্পানি তা না, সবচেয়ে দ্রুত মানে ফাস্ট গ্রো করা একটা কোম্পানি। এটা হচ্ছে ফ্লাশ এক্সপ্রেস, যেটা 2017 সালে প্রাথমিক যাত্রা শুরু করে, কিন্তু আনুষ্ঠানিক যাত্রা শুরু করে 2018 সালে মে মাসে, এবং 2021 সালে এসে তারা সিরিজ F ফান্ড রাইজ করে হচ্ছে ইউনিকর্ন কোম্পানিতে পরিণত হয়েছে। তবে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এটা কিন্তু কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা বিলিয়নিয়ার হাত ধরে উঠে আসেনি, উঠে আসছে একদম দারিদ্র পরিবারের একটা ছেলের হাত ধরে। এখন এই কোম্পানিটা এত দ্রুত কিভাবে গ্রো করলো, তাদের স্ট্র্যাটেজি কি ছিল, কিভাবে ফান্ড রাইজ করছে, কো ফাউন্ডার কারা ছিল, এই সব কিছু নিয়ে হচ্ছে আমরা আজকে কথা বলবো। কিন্তু তার আগে জানি হচ্ছে এর যে ফাউন্ডার কমসান লি সম্পর্কে। সে কিন্তু একটা দারিদ্র পরিবার থেকে উঠে আসছে। তার বাবা হচ্ছে কমলা বাগানে কাজ করতো এবং বিভিন্ন ক্ষেত খামারে মানে কৃষি কাজ করতো, তবে নিজেদের কোনো জমি জমা ছিল না, অন্যদের বাসায় কাজ করতো। আর তার মা ছিল চীন ভাষার একজন শিক্ষক। ওই গ্রামে যে বাচ্চা ছোট বাচ্চা আছে তাদেরকে হচ্ছে চাইনা ভাষা শিক্ষা দিত। তবে আর্থিক অনটন তো সবসময় লেগে থাকতো। যদিও আমি অনেক জায়গায় সার্চ করছি, কিন্তু তার কয় ভাই বোন এটা কোথাও পাই নাই আনুষ্ঠানিকভাবে। তবে যা ধারণা করতে পারছি যে তারা দুই ভাই ছিল, দুই ভাইয়ের মধ্যে কমসান লি ছিল সবচেয়ে বড়। তারা দুই ভাই প্রাইমারি স্কুলে থাকতে হচ্ছে কমলা বাগানে কাজ করতো, মূলত হচ্ছে কমলাগুলা সংগ্রহ করতো আর কি। এক জুড়ি সংগ্রহ করে এনে দিলে তারা হচ্ছে 10 বাত মানে বাংলাদেশের টাকায় 30 টাকার মতো করে পাইতো। তবে এই আর্থিক অনটন একটা ফ্যামিলিতে বড় হওয়ার কারণে তার টাকা ইনকামের প্রতি একটা জিদ কাজ করতো ছোটবেলায়। সে একটা ইন্টারভিউতে দেখতেছিলাম, থাই ভাষায় একটা ইন্টারভিউ ছিল। ইন্টারভিউতে তাকে জিজ্ঞেস করা হইতেছিল ছোটবেলায় স্কুলের কোনো মেমোরি আছে কিনা। তো উনি বলতেছিল একজন স্যার ছিল যে স্টেজের সামনে নিত, সামনে নিয়ে ছাত্রদের বলতো যে তুমি বড় হয়ে কি হতে চাও, এম ইন লাইফ বর্ণনা করার জন্য। তো ওর বন্ধু বান্ধব একজন বলতো ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এসব। কিন্তু কমসান লি বলতো যে আমি বড় হয়ে ধনী হতে চাই। তখন এটা শুনে তার শিক্ষকরা এবং সবাই হাসাহাসি করতো। কিন্তু এই যে তার একটা জিদ ছিল যে ধনী হতে চাই, ওইটাই কিন্তু তাকে এখন বিলিয়নিয়ারে পরিণত করছে। তবে তাদের এই দারিদ্র ফ্যামিলিতে আরো একটা ট্র্যাজেডি ঘটে যায়, সেটা হচ্ছে তার বাবা মার ডিভোর্স হয়ে যায়। যখন ডিভোর্স হয়ে যায়, স্বাভাবিকভাবে সে কামসন লি যেহেতু পরিবারের বড় সন্তান ছিল, তখন তার উপর সব দায়িত্ব এসে পড়ে, এবং তার মা চায়না ভাষা শেখানোর পাশাপাশি হচ্ছে অন্যদের বাসা বাড়িতে কাজ করা শুরু করে। তো এটা দেখে হচ্ছে কামসান লি ফুল টাইম কাজ নেই, কমলা বাগানে ফুল টাইম কাজ শুরু করে। দিনে 300 থেকে 400 বাতের মতো ইনকাম করতে পারতো। যেহেতু ছোটবেলা থেকে দারিদ্র্যের সাথে লড়াই করে বড় হয়েছে, এবং হচ্ছে তার একটা জিদ কাজ করতো সবসময় টাকা ইনকামের জন্য, এই জন্য যেই জায়গায় কাজ করতে যেত সে কিন্তু ভালো সাকসেস হইতো আর কি, ভালো টাকা ইনকাম করতে পারতো। এটা সত্য। তো এইভাবেই সবকিছু ঠিকঠাক চলতেছিল। তবে একটা সময় যে তার এবং তার দুই ভাই সে এলাকার যে বখাটে পোলাপান আছে তাদের সাথে চলাফেরা শুরু করে। এক সময় যে তাদের সাথে কোনো একটা কারণে মারামারি হয়, মারামারি হওয়ার পরে হচ্ছে কমসান লিকে জেলে যেতে হয়, এবং সে জেলে প্রায় 6 থেকে 7 দিনের মতো জেলে ছিল। তখন জেল থেকে তার মা যখন তাকে ছাড়াই নিয়ে আসে, তখন বুঝায় শোনায় তাকে হচ্ছে শহরে পাঠায় দেয় যে পড়ালেখা কন্টিনিউ করার জন্য আর কি। শহরে যে কমসান লির লামপং রাজাবাদ ইউনিভার্সিটিতে ভর্তি হয় ব্যবসা শিক্ষায়। তবে সেখানে যে তার পড়ালেখার প্রতি যে ইন্টারেস্ট, তার চেয়ে বেশি ইন্টারেস্ট ছিল হচ্ছে কিভাবে টাকা ইনকাম করা যায়, বিজনেস বা কি কাজ করা যায়। কারণ যেহেতু তার নিজের খরচ নিজে চালাইতে হইতো, এবং হচ্ছে তার ছোট ভাইকে চালাইতে হইতো, তার মাকে টাকা পাঠাইতে হইতো মাসে মাসে। এই জন্য সে টাকা ইনকামের দিকে বেশি ফোকাস করে। তখন সে একটা জিনিস দেখে যে তার ক্লাসে প্রায় 40 জন চাইনা স্টুডেন্ট আছে, যারা হচ্ছে আহ, থাই যারা আছে তাদের সাথে বেশি একটা মিশতে পারতো না, যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ছিল। কামসান লির কিন্তু এই ঝামেলাটা হতো না, কারণ হচ্ছে কামসান লির মা যেহেতু চাইনা ভাষা পারতো, এবং সে ছোটবেলা থেকেই চাইনা ভাষাটা এমন ভাবে পারতো যে এটা সে নিজের মাতৃভাষার মতো হয়ে গেছে, ওদের সাথে মিশতো। তখন সে ওই চাইনা স্টুডেন্টদের জন্য একটা কাজ শুরু করে, বিজনেস শুরু করে। বিজনেসটা হচ্ছে যেহেতু চাইনিজ স্টুডেন্টদের খাবার একটু ভিন্ন ধরনের ছিল, তাদের পোশাক যে চাহিদাগুলো ছিল এটা থাইদের সাথে বেশি একটা মিশতো না, যেহেতু কালচার ডিফারেন্স আছে। তো ওই স্টুডেন্টদের জন্য ফার্স্টে হচ্ছে ও কি বিজনেস শুরু করে, চীন থেকে প্রোডাক্ট এনে চাইনা স্টুডেন্টদের কাছে বিক্রি করতো থাইল্যান্ডে। এটা ছিল তার ফার্স্ট বিজনেস। এটা কিন্তু ভালোভাবে চলতেছিল, ভালোভাবে টাকা ইনকাম করতেছিল, সবকিছু স্বাভাবিকভাবে স্বাচ্ছন্দ্যে চলতেছিল। কিন্তু তার ইচ্ছা সে আরো কিভাবে বেশি টাকা ইনকাম করতে পারে, আরো বেশি ইনকাম করতে পারে। তো এইভাবে সবকিছু চলতেছিল, কিন্তু কনসার্নলি তো ইচ্ছা হচ্ছে সে আরো কিভাবে টাকা ইনকাম করতে পারে। তো এর মধ্যে সে আরেকটা বিজনেস আইডিয়া খুঁজে পায়, সেটা হচ্ছে তার ইউনিভার্সিটির সামনে দেখে অনেকগুলো ফুড কোর্টের দোকান, অনেকগুলো খাবারের দোকান খুবই জরাজীর্ণ ভাবে চলতো, যে অনেক ভালো
খাবার পাওয়া যাইতো না, ভালো আইটেম থাকতো না, ব্যাপারটা এরকম ছিল। এর একটা কারণ ছিল, কারণ যারা দোকান চালাইতো তারা ম্যাক্সিমামই ছিল দারিদ্র, মানে আর্থিকভাবে স্বাবলম্বী ছিল না। সকালবেলা খাবার টাবার সবজি টবজি কিনে এনে পাকাবে, এই ইনভেস্টটা তারা পাইতো না। এবং যারা ইনভেস্টটা পাইতো তারা হচ্ছে সুদে লোন নিত, লোন নিয়ে হচ্ছে দোকান চালাইতো। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের ইন্টারেস্ট মানে কম ছিল আর কি, যেহেতু উচ্চ সুদে ছিল এবং লাভ কম হতো। কনসার্নলি কি করে তাদের জন্য সে প্রতিদিন সকালে 4টা থেকে 5টার মধ্যে কাঁচা বাজারে যাইতো, কাঁচা বাজারে যায় মাছ মাংস শাক সবজি এগুলো কিনতো, কিনে ওই যে ইউনিভার্সিটির সামনে যে দোকানগুলো আছে এই দোকানগুলোতে সকালবেলা যে সে সাপ্লাই দিত এবং তাদের কাছ থেকে কোনো টাকা নিত না। যে এই যে আপনাদেরকে আমি সবজিগুলো দিলাম, আপনারা রান্না করেন, রান্না করে বিক্রি করেন, কিন্তু আমাকে এখন টাকা দিতে হবে না। বিক্রি শেষ হইলে তখন সন্ধ্যাবেলা সে আবার ওই দোকানগুলোতে যাইতো, দোকানগুলোতে যেয়ে টাকা নিয়ে আসতো। এটা কিন্তু ছিল তার সেকেন্ড বিজনেস। খুবই ইন্টারেস্টিং কিন্তু বিজনেসটা। টমসন লির আরেকটা ভালো গুণ ছিল, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল, যেটা খুবই ইম্পর্টেন্ট। সে কি করতো, তার যত সিনিয়র ছিল জুনিয়র ছিল সবার সাথে রেগুলার যোগাযোগ করতো। তার মাথায় সবসময় একটা টেনশন কাজ করতে চায়, সে যখন ইউনিভার্সিটি থেকে বের হবে তখন সে কি করতে পারবে, কি কাজ করবে। খুব দ্রুত তার একটা চাকরি ম্যানেজ করতে হবে, কারণ সে তার মাকে বলছিল যে আমরা যখন 1 মিলিয়ন বাদ ইনকাম করব তখন হচ্ছে তার মাকে আর কাজ করতে দিবে না আর, ইন্টারভিউতে বলতেছিল। এই জন্য তার সিনিয়রদের সাথে সে ভালো যোগাযোগ রাখতো। তো যখন তার অনার্স শেষ হয়ে যায়, অনার্স শেষ হয়ে যাওয়ার পর সেন্ট মাইনিং কোম্পানিতে ফার্স্ট কাজ নেয়। যখন সেন্ট মাইনিং কোম্পানিতে কাজ নেয়, এই কোম্পানিটা লসে ছিল, তারা প্রায় বছরে 10 মিলিয়ন করে লস করতেছিল। কাজ নেওয়ার পরে তার অ্যাডমিনিস্ট্রেটরের কাজ দেওয়া হয়। পুরা কোম্পানিটাকে খুব ভালো করে তদারকি করে, যে কোথায় দুর্নীতি হচ্ছে, কোন কর্মচারীরা ঠিক মতো কাজ করতেছে না করতেছে। সে যে প্রথম 1 মাসের মধ্যে 50 জন কর্মচারীকে হচ্ছে বিতাড়িত করে দেয় এবং নতুন করে দক্ষ জনবল নিয়োগ করে, একদম ফুল টাইম কাজ শুরু করে ওইখানে। তো দেখা গেছে বছরখানেক পরে কোম্পানিটা লাভবান হতে শুরু করে। যেখানে তারা লস করতেছিল সেখানে তারা 1 বছরের মাথায় তার বিজনেসে লাভ করতে থাকে। তখন কোম্পানির মালিক তাকে একটা অফার করে যে তুমি হচ্ছে এই কোম্পানিটা শেয়ার নিয়ে নাও। কিন্তু সে শেয়ার নেয় না, সে বলে যে আমার টাকা লাগবে, আমি ক্যাশ নিই। যদিও এটা নিয়ে পরে বিভিন্ন ইন্টারভিউতে সে আফসোস করতেছিল যে শেয়ার নিলে মনে হয় লাভ হইতো, কারণ তখন বুঝতে পারি নাই যে শেয়ার নিলে কোম্পানিটা বড় হইতো, এখন আরো বেশি ইনকাম থাকতো। কিন্তু তখন আমার মনে হয়েছে যে টাকা নিলে এখন আমি পাবো, এই জন্য টাকা নেই। সে নগদ ক্যাশ নেই, ক্যাশ নিয়ে সে আবার শহরে চলে আসে। শহরে এসে চিন্তা করতে থাকে যে আর কি বিজনেস করা যায়। একটা বিজনেস শুরু করে। চাইনা যারা ট্যুরিস্ট থাইল্যান্ডে আসতো তাদের কাছে জমি এবং হচ্ছে ফ্ল্যাট বিক্রি করার চেষ্টা করতো। তারা যেহেতু একটু ধনী ছিল চাইনা থেকে যারা ফ্ল্যাট ট্যাট কিনবে, তাদের সাথে সে মিশতে পারতো না, যেতে পারতো না আর কি, তাদের কানেক্ট করতে পারতো না তাদের সাথে। তো তাদের সাথে কিভাবে কানেক্ট করা যায় এই কথাটা চিন্তা করে সে ভাবলো যে যেহেতু চাইনার তারা এই থাইল্যান্ডে আসে, এখানে এসে থাকে, তো তাদের কাছে সে আবার সেই আগের ফোল্ডিং বিজনেসে চলে যায়। তার মানে চায়না থেকে পণ্য আনে, পণ্য এনে তখন সে শুধু স্টুডেন্টের মধ্যে না, এবং থাইল্যান্ডের যেসব বাসা বাড়িতে চাইনারা থাকে তাদেরকে হচ্ছে ডোর টু ডোর সার্ভিস দেওয়া। তো এটা নিয়ে সে একটু সাকসেস হয়, কারণ হচ্ছে তখন চাইনাদের জন্য অন্য কোনো লজিস্টিক ছিল না, যেগুলো হচ্ছে যেমন ফেডেক্স আছে, রেডেক্স আছে, ইউপিএস আছে। এই কোম্পানিগুলা সরাসরি ডোর টু ডোর সার্ভিস দিতে পারতো না আর কি। চাইনা বাসার কোনো ওয়েবসাইটও ছিল না থাইল্যান্ডে, তো চাইনারা এটা ব্যবহারও করতে পারতো না থাইল্যান্ডের ওয়েবসাইট। তখন ও চাইনাদের জন্য স্পেশালি চাইনা ওয়েবসাইট তৈরি করে এবং ওই ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্টগুলো চাইনা থেকে এনে হচ্ছে ওদের কাছে সাপ্লাই দিতে থাকে। তো এইভাবে বিজনেস চলতে থাকে। তবে এই বিজনেসটা তার আবার বেশি দিন চলে না, কারণ হচ্ছে তখন চাইনা থেকে থাই যে এয়ারলাইন্স গুলো ছিল, এয়ারলাইন্স গুলো সরাসরি বিজনেস সাথে ইনভলভ হয়ে যায়। মানে এয়ারলাইন্সের যে প্রোডাক্ট গুলো আসছে, প্রোডাক্ট গুলো এয়ারলাইন্সই যে হচ্ছে কাস্টমার কাছে পৌঁছায় দিত। ব্যবসার বেশি দিন করতে পারে না। তো 2017 সালে চীন একটা বিজনেসের কাজে যায়, যাওয়ার পরে কোনো একটা কাজে হচ্ছে এটা প্রোডাক্ট ডেলিভারির জন্য কুরিয়ার সার্ভিসে যেতে হয় চাইনা। যে দেখে যে চীনের মধ্যে অন্য একটা দূরের একটা প্রদেশে সে প্রোডাক্ট পাঠায়, কিন্তু তারা মাত্র সার্ভিস চার্জ করে 15 বাত। সে খুবই অবাক হয় যে 15 বাত দিয়ে এত দূরে পাঠানো যায়, এটা সম্ভব? যেখানে হচ্ছে থাইল্যান্ডে পার্শ্ববর্তী শহরে পাঠাইতে হচ্ছে 65 থেকে 70 বাত, 60 বাতের মতো করে লাগে, সেখানে 15 বাতে কিভাবে পাঠায়? তখন তার মধ্যে একটা বিজনেস আইডিয়া আসে, চাইনারা যদি 15 বাতে পাঠাইতে পারে তাহলে থাইল্যান্ডে কেন সম্ভব না? যে থাইল্যান্ডে যে আমি একটা কুরিয়ার কোম্পানি চালু করি, যেটা এই 15 বাতের মধ্যে সম্পূর্ণ থাইল্যান্ডের মধ্যে হচ্ছে প্রোডাক্ট সাপ্লাই দিবে। তখন এই বিজনেসটা সে কিভাবে করতে পারে, এই জন্য চাইনার যেই কোম্পানিটা ছিল কুরিয়ার কোম্পানি, এই কোম্পানির সাথে সে যোগাযোগ করে, তাদেরকে প্রপোজাল দেয় এবং তাদের সাথে রেগুলার মিটিং করতে থাকে যে তাদের একটা শাখা সে থাইল্যান্ডে খুলতে চায়। প্রায় 1 বছরের মধ্যে তাদের সাথে কথাবার্তা চলে। 1 বছর হয় না, মানে 7-8 মাসের মতো চলে আর কি, প্রায় 2018 সালের লাস্টের দিক 2017 সালের লাস্ট পর্যন্ত। কিন্তু 2017 সালের লাস্টের দিকে এসে ওই কোম্পানি ওকে হচ্ছে রিজেক্ট করে দেয় যে না,
এই কোম্পানি তারা হচ্ছে থাইল্যান্ডে এটা চালু করবে। তার মধ্যে একটা খুব কাজ করে, সে নিজে নিজেই শুরু করবে। এখন নিজে নিজে কিভাবে শুরু করবে, এটা তো অনেক ইনভেস্টের ব্যাপার, অনেকগুলা হচ্ছে ব্রাঞ্চ খুলতে হবে, লোক কর্মী নিয়োগ দিতে হবে। তো সে দেশে এসে তার ওয়াইফের সাথে শেয়ার করে যে এই বিজনেসটা সে শুরু করতে চায়, এই জন্য তাদের যে জমানো টাকা আছে এবং বাড়ি গাড়ি আছে এগুলো বিক্রি করে সে বিজনেসটা শুরু করতে চায়। কিন্তু তার ওয়াইফ কোনোভাবেই রাজি হয় না, বলে যে তার সন্তান আছে এবং তাদের ভবিষ্যৎ আছে, এখন যদি এটা শুরু করে বিজনেস লস হয়, তখন সে তার স্ত্রীকে এটা বোঝানোর চেষ্টা করে যে দেখো তুমি এখন না করতেছো, কিন্তু এটা ঠিক আছে, যদি আমি বিজনেসটা না করি তাহলে সারা জীবন কিন্তু আমার মধ্যে একটা আফসোস থেকে যাবে যে আমি এটা হয়তো দাঁড় করাইতে পারতাম, এরকম একটা সুযোগ আমি একটা লুফে নিতে পারি নাই, একটা আফসোস থাকবে। তখন তার স্ত্রী রাজি হয়, ঠিক আছে তুমি বিজনেস করো, তবে এখান থেকে কিছু একটা অংশ আমাকে দিয়ে রাখতে হবে, যেটা দিয়ে হচ্ছে আমি এবং বাচ্চা নিয়ে সংসার চালাইতে পারবো। তখন সে রাজা আর আগে যে ব্যবসা করতো, বিজনেস করে কিন্তু 10 মিলিয়ন বাদ দিয়ে একটা বাড়ি কিনছিল, বাড়ি গাড়ি এবং যত জমানো টাকা আছে সব নিয়ে সে হচ্ছে বিজনেসটা শুরু করে। কিন্তু এই বিজনেসটা শুরু করার আগে তার কিন্তু আরেকজন কো ফাউন্ডার, ডি ওয়েজি, কো ফাউন্ডারের সাথে কিভাবে পরিচয় হয় এটা একটা ইন্টারেস্টিং বিষয়। এভাবে চিন্তা করতেছিল যে কিভাবে কাজ করা যায়, কিভাবে বিজনেস দাঁড় করানো যায়। তখন সে যখন চাইনার যে কোম্পানিরা ছিল কোরিয়ার, ওদের সাথে যোগাযোগ করতেছিল, চাইনার কোম্পানির একজন ম্যানেজমেন্ট ছিল ফাইন্যান্সিয়াল, তার সাথে তার পরিচয় ছিল, পরিচয় হয়, একটা ভালো সম্পর্ক। তো ওই লোক হচ্ছে তাকে সাজেস্ট করে আর কি, যে চাইনাতে এরকম একজন আছে ডিওএজি নামে, সে খুবই ভালো প্রোগ্রামিং পারে, মানে হচ্ছে টেকনিক্যাল জ্ঞান খুবই হাই, তার সাথে যোগাযোগ করতে পারো, সে হয়তো বা বিজনেস করতে পারে তোমার সাথে। তখন সে ডিএইচের সাথে যোগাযোগ করে হচ্ছে তারা বিজনেস শুরু করে। 70% ছিল থমসন লির কাছে এবং 30% ছিল ডিওএজির কাছে। তবে ডিওএজি কিন্তু খুবই ব্রিলিয়ান্ট, সে আলিপে এবং আলিবাবাতে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতো এবং অ্যাপগুলো ডেভেলপে সে সাহায্য করছিল। তো তার যেহেতু এই ধরনের কাজ করে এক্সপিরিয়েন্স আছে এবং খুবই ব্রিলিয়ান্ট, তো এবং দিনটা প্রচুর পরিশ্রম করতে পারে, এই ফ্ল্যাশ এক্সপ্রেসের অ্যাপ ডেভেলপ করা শুরু করে। আর কামসান লি হচ্ছে ইনভেস্টর খোঁজা শুরু করে এবং ম্যানেজমেন্টের কাজ শুরু করে। প্রাথমিক দিকে কমসন লির যদিও ইচ্ছে ছিল যে সম্পূর্ণ থাইল্যান্ডে সে 15 বাতে হচ্ছে প্রোডাক্ট পৌঁছায় দিবে, কিন্তু পরবর্তীতে সে দেখে যে আসলে এটা সম্ভব না, কারণ প্রোডাক্ট পর্যাপ্ত পরিমাণ যদি না আসে, খুবই অল্প প্রোডাক্ট নিয়ে হচ্ছে পৌঁছানো যায় না। তখন হচ্ছে থাইল্যান্ডের পোস্টাল যেই সার্ভিস আছে, এটা সারা বাংলাদেশ আছে, যেমন বাংলাদেশের জিপিও আছে, এরকম হচ্ছে থাইল্যান্ডের যে পোস্টাল সার্ভিস আছে, পোস্টাল সার্ভিসের মাধ্যমে সে হচ্ছে লোকালি গ্রামে গঞ্জে পৌঁছায় দিত। এখানে সে থাইল্যান্ড পোস্টাল সার্ভিসের সবসময় প্রশংসা করে যে তারা তাকে প্রতিদ্বন্দ্বী না ভেবে বরঞ্চ সহযোগী হিসেবে কাজ করছে, গ্রোথ করতে সাহায্য করছে। তবে সে কিন্তু পুণ্ডবাদ দিয়ে শুরু করেনি, সে যখন বিজনেস শুরু করে তখন ভাবতেছে পুণ্ডবাদ আমি যদি পরবর্তীতে কমাইতে হয় কোনো ঝামেলা, তার মধ্যে 65 বাদ থেকে ডাইরেক্ট পুণ্ডবাদে এসে যাওয়া বিষয়টা কিরকম দেখা যায়, এই জন্য 5 বাদ বাড়াই দিয়ে 20 বাতে শুরু করে। তারপরে 20 বাতে শুরু করতে যে সে আবার ভাবে যে না, 20 বাত না, 25-30 বাত। তখন সে 30 বাতে প্রোডাক্ট সারা দেশে সাপ্লাই করতে থাকে। তাও দেখা যায় যে সেইখানে যেই স্ট্র্যাটেজিটা যারা 60 বাতে এখন প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছে তাদেরকে হাফ দামে হচ্ছে সে দিচ্ছে, এবং সে তার টার্গেট হচ্ছে 15 বাত, আরো অর্ধেক। তার মানে যদি বিজনেসে কোনো সমস্যা হয়, এটা যদি রান না করে, আরো যদি প্রাইস কমাতে হয়, আরো অর্ধেক কমাইতে পারবে। আরো 15 বাত হাতে রেখে সে 30 বাতে হচ্ছে তার যাত্রাটা শুরু করে। তবে এই যাত্রা সবকিছু ঠিকঠাক চলতেছিল। তবে এখানে মেন সমস্যাটা হচ্ছে যে কেউ বিশ্বাস করতেছিল না, তো কম টাকায় কিভাবে হচ্ছে মানুষ সার্ভিস দিতে পারে, তারপর অপরিচিত, তখন ডেলিভারি তেমন অর্ডার, বেশি একটা অর্ডার আসতো না, ফান্ড যেটা নিয়ে নাম ছিল দেখা গেছে এটা অল্প দিনের মধ্যে শেষ হয়ে যায়। তখন কনসার্নলি ফোকাস করে যে ফান্ড কিভাবে রাইজ করা যায়। এবং ফান্ড রাইজের জন্য, আচ্ছা ফান্ড রাইজ নিয়ে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এটা আজকে আলোচনা করবো না। ফান্ড রাইজ এবং কোম্পানিটা কিভাবে গ্রো করে, তাদের কি কি স্ট্র্যাটেজি ছিল ওইগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। তবে ফান্ড রাইজের প্রাথমিক অবস্থায় সে $400 মিলিয়ন ফান্ড রাইজ করে, $400 মিলিয়ন। মজার বিষয়টা হচ্ছে যখন ওকে কনভিন্স করার জন্য যায়, তখন ইনভেস্টর তাকে জিজ্ঞেস করে যে অন্যান্য আরো তো অনেক কোম্পানি আছে, কুরিয়ার সার্ভিস আছে অলরেডি, যারা হচ্ছে ভালো সার্ভিস দিতেছে, তোমার ডিফারেন্সটা কি? শুধুমাত্র প্রাইস কমায় দিছো, প্রাইস কমায় দিলে তো এই কম্পিটিশনটা কিন্তু এটা পছন্দ করে না, প্রাইস কমায় দাও। ইনস্ট্যান্ট একটা সলিউশন দেয় যে আমরা হচ্ছে ডোর টু ডোর সার্ভিস দিব। তার মানে এখন কুরিয়ারের যে সিস্টেমটা, যে বাংলাদেশে যেরকম সুন্দরবন কুরিয়ার, যে আগে আমাদের দোকানে যেতে হয়, দোকানে যে প্রোডাক্ট দিয়ে আসি, আবার দোকান থেকে নিয়ে আসতে হয়, তখন তারা শুরু করে কি ডোর টু ডোর সার্ভিস। বাকিগুলো কিন্তু যেগুলো ছিল কুরিয়ার, তারা কিন্তু ওই সিস্টেম ছিল আগে। ফ্ল্যাশ এক্সপ্রেস ফার্স্ট শুরু করে ডোর টু ডোর সার্ভিস। তারা অ্যাপ ডেভেলপ করছে, যেহেতু তাদের শক্তিশালী এবং একজন ব্রিলিয়ান্ট প্রোগ্রামার ছিল ডিওএজি একটা
এক্সেলেন্ট অ্যাপ ডেভেলপ করে, যেটা দ্বারা হচ্ছে ঘরে বসে একজন কাস্টমার যে আমার এত কেজি প্রোডাক্ট আছে এটা অর্ডার করে, তখন বাইক দিয়ে কর্মীরা যায়, যে হচ্ছে প্রোডাক্ট নিয়ে আসে, নিয়ে এসে হাবে জমা করে, হাব থেকে হচ্ছে পাঠায় দেয়। তারা সম্পূর্ণ দেশ, তারা শুরু করে 30 বাতে সম্পূর্ণ দেশ যে কোনো জায়গায় পাঠাইতে পারবে, ডোর টু ডোর। এইভাবে তাদের হচ্ছে উত্থান শুরু হয়। আর এর মধ্যে আবার অনেক ঝামেলা হয়, যেমন তাদের ফেক অর্ডার ছিল, তারপরে কর্মীদের আন্দোলন ছিল, এসব নিয়ে কিছু ঝামেলা ফেস করে। তবে এগুলো নিয়ে আজকে না, এটা আমরা যেহেতু ভিডিওটা বড় হয়েছে সেকেন্ড পার্টে আলোচনা করবো। সেকেন্ড পার্টে মূলত মেইন ফোকাস থাকবে যে সে কিভাবে ইনভেস্টমেন্ট রাইজ করে এবং কিভাবে এত দ্রুত তারা হচ্ছে ইউনিকর্নে রূপান্তরিত হয়।